সাধারণ ভাই, আপনি হিমেল আশরাফ ছাড়া তিনজন আপনার প্রিয় পরিচালকের নাম বলতে হবে, শাকিব খান ছাড়া তিনজন প্রিয় নায়কের নাম বলতে হবে। বাংলাদেশের পরিচালক অবশ্যই বাংলাদেশের। শাকিবের ছেলের মা, আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আমি তাকে পছন্দ করি। অবিশ্বাস ইজ গুড। আর ইন টার্মস অফ বুবলি, আসলে বুবলির সাথে আমার ওইভাবে পরিচয় নাই, আমার একবারই দেখা হয়েছে। তারা একটা ছবি শুটিং করছিল পাবনাতে, ওই সময় আমি পাবনাতে ছিলাম রোজার মাসে, তখন আমার দেখা হয়েছে, মিনিট 10 কথা হয়েছে, এইটুকুই আমি তার সম্বন্ধে জানি। এছাড়া ওভাবে আসলে বুবলিকে আমার চেনা নাই। প্রফেশনালিজম কেন পরিপূর্ণ না? ব্যক্তিগত জীবন অনেক এলোমেলো। বিদ্যাসিন আমিন অনেক বেশি পরিপক্ক, নুসরাত ফারিয়া বেশি খোলামেলা। আমি দীপু সর্বশেষ খুব বেশি প্রেস মিটে যাই না, না যার কারণ একটা কথা বলি যে ধরেন মেইন স্ট্রিম মিডিয়ার কে কারা ইউটিউবার এটা বোঝা এখন মুশকিল, তারকাদেরও বোঝা মুশকিল, খুবই মুশকিল, আপনাদেরও বোঝা খুবই মুশকিল, বিভ্রান্ত হতে কোন বোমটা কার। হ্যাঁ, কিন্তু আপনারা কথা বলছেন একে অপরের। এর পাশাপাশি সন্ধ্যার পরে কিছু স্টেটমেন্ট তৈরি হয়, বেশ কয়েকজন আছেন যারা প্রতিদিন ফিল্ম নিয়ে, আমি বলবো যে তারা একটা এন্ডোর্স করার চেষ্টা করেন, সেটা ভিউ বাণিজ্য হোক বা ইউটিউবার হোক। তো এই জায়গাকে তাদের একটা দায়িত্বশীলের জায়গায় থাকা উচিত কিনা, আমি আপনার চলচ্চিত্র কর্মী হিসেবে মন্তব্য চাচ্ছি। মানে যেহেতু পরিবারের অংশ, মালিক আফসারি তো আমাদের বাইরের না। নো, ডেফিনেটলি না, লেজেন্ডারি ডিরেক্টর উনি। সবারই যার যার জায়গা থেকে, যেমন ঝন্টু ভাই আমার শোতে আমি জিজ্ঞাসা করেছি, ঝন্টু ভাই আপনাকে কেউ বুম আগে দিলে আপনি কেন কথা বলেন? তো বললেন যে আমার ভালো লাগে, আমি সারাদিন আসি, ওরা কথা শুনতে চায়, তো আমি কেন বলবো না। হ্যাঁ, ওনার থিঙ্কিংটাও ঠিক আছে। আবার উনি কথা বলতে ভালোবাসে, উনি কথা বলে। বা মালিক আফসারি স্যার উনি কথা বলেন, ভালো লাগে, দেখি ভালো লাগে। তবে আমার মনে হয় যে সবারই আমাদের চলচ্চিত্রটার মঙ্গলের জন্য কথা বললে বেটার হয়। সবাই যদি মঙ্গলটা চিন্তা করে কথা বলি, তাহলে মনে হয় সব দিক দিকেই ভালো হয়। সংযত হচ্ছে না কেন? না, কেউ সংযত বা অসংযত এটা বলার আমি কেউ না। কে সংযত না আমি জানি না, কে অসংযত আমি জানি না। আমি জানি চলচ্চিত্রের মঙ্গলের জন্য কে কথা বলবে, চলচ্চিত্রের অমঙ্গল কোন কথায় হচ্ছে। চলচ্চিত্রের অমঙ্গল হোক এরকম কথা কেউ যেন না বলে, এটা আমি বিশ্বাস রাখতে চাই, বিশ্বাস করতে চাই। সবাই চলচ্চিত্রের মঙ্গল হোক এরকম কথাই যেন সবাই বলে, এই আশাটা আমি রাখতে চাই। থ্যাংক ইউ সাধারণ ভাই। আপনি হিমেল আশরাফ ছাড়া তিনজন আপনার প্রিয় পরিচালকের নাম বলতে হবে, শাকিব খান ছাড়া তিনজন প্রিয় নায়কের নাম বলতে হবে। বাংলাদেশের পরিচালক? অবশ্যই বাংলাদেশের, যার কাজ ভালো লাগে। যার কাজ ভালো লাগে, আচ্ছা। হিমেল আশরাফ ছাড়া? হ্যাঁ, দীপন ফাইন, ওর কাজ আমার ভালো লাগে। রায়হান রাফি ঠিকঠাক বানায় একদম। আমার মনে হয় অংশু ইজ বেটার ডিরেক্টর। অংশু ইজ বেটার ডিরেক্টর। তিনজনই খুব গুণী। তিনজনকে আপনি কাজের দিক বিবেচনা করে বলেছেন? হ্যাঁ, একদমই কাজের দিক বিবেচনা। আর যদি ব্যক্তিত্বের দিক বিবেচনা করে তিনজন পরিচালকের নাম বলতে পারেন? পরিচালকের ব্যক্তিত্ব নিয়ে আমরা থাকুক না, কাজের সাথে এত পরিচালকের সাথে আমি মিশি নাই। না দীপু, এত পরিচালকের সাথে আমি মিশি নাই যে এত পরিচালকের ব্যক্তিত্ব নিয়ে আমি কমেন্টস করতে পারবো না। আর পরিচালকরা নায়িকাদের সাথে প্রেম করবে, এগুলো ভালো লাগে। আই অ্যাকসেপ্টেড, বলেই তো ভিউ বাণিজ্যটা আমি বললাম। তারপরে না, পরিচালকরা একটু আবেগী হয়, এটা খুব পরিচালক থাকা উচিত, কিন্তু আমি মনে করি হ্যাঁ, ব্যক্তিত্ব আর প্রেম কিন্তু ব্যক্তিত্বের অংশ। প্রেম আলাদা জিনিস, প্রেম আলাদা। আমি বলছি ব্যক্তিত্ব, যেমন আমরা যে দুজনের নাম উচ্চারণ করলাম, শ্রদ্ধার সঙ্গে বলছি যে মালিক আফসারি এবং দেলোয়ার জাহান ঝন্টু ভাই, মানে ব্যক্তিত্ব যদি না থাকে আপনার তিনজনের ভিতরে রাখলেন না, আমরা দুজনের নাম আমরা যে আলোচনা করলাম, আর ব্যক্তিত্ব যদি না থাকে, তাহলে আপনার কাজের ক্ষেত্রে প্রেম তৈরি হবে না, প্রেম ফুটে উঠবে না, আপনার মানুষের কাছে আপনি সেভাবে পৌঁছাতে পারবেন না। আপনি যত বড় লেজেন্ডারি হন, মানুষ আপনাকে মনে রাখবে না। হ্যাঁ, তো সেই জন্য আমরা ব্যক্তিত্বটা ইম্পর্টেন্ট কাজের পাশাপাশি। একদমই। সো সেকেন্ড প্রশ্ন, শাকিব খান ছাড়া তিনজন প্রিয় অভিনেতার নাম চলচ্চিত্রের। মান্না ভাই। প্রয়াতর দিকে চলে যাচ্ছে। মান্না ভাই একজনের রাখবো, প্রয়াত। আচ্ছা, উনি তো মারা গিয়েছেন, কিন্তু উনি আমার একজন প্রিয় নায়ক ছিলেন, সবার প্রিয়। মান্না ভাই।
খুব ভাবছি। খুবই কষ্টকর ব্যাপার। রিয়াজ, মান্না ভাই, রিয়াজ ভাই, তারপরে আর কাউরে পাইতেছি না। বিগ স্টেটমেন্ট যে আর কাউকে আশাদ আদনান খুঁজে পাচ্ছে না। নায়ক। নায়িকা আসবে। নায়ক, হ্যাঁ। আপনি নায়ক বলেছেন। নায়ক। মান্না ভাইয়ের আগে আমি যদি নায়ক হিসাবে চিন্তা করি, মান্না ভাইয়ের পরে রিয়াজের আগে আসবে চঞ্চল চৌধুরী। আচ্ছা, চঞ্চল চৌধুরীর কথা বললেন, আমার খুব দারুণ ক্লু মনে পড়লো। চঞ্চল চৌধুরী একটা স্টেটমেন্ট দিয়েছেন, খুব বিস্তর স্টেটমেন্ট দিয়েছেন, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। প্রিয়তমার সাকসেস এবং বর্তমান চলচ্চিত্রের আলোচনা নিয়ে বলেছেন। দু লাইনে বলেছেন যে, বেশ বড়সড় বলছেন, আমি দু লাইনে বলছি যে চলচ্চিত্রের আলোচনাটা বক্স অফিস কত টাকা কালেকশন করলো একজন দর্শকের এটা জানার কোনো প্রয়োজন নেই। চলচ্চিত্রে আলোচনা হওয়া উচিত মননশীল, কোনটা ভালো অভিনয় করলো, কতদূর আমার আবেগে টানলো, কতটুকু নিয়ে আমি গেলাম, এটা নিয়ে। কিন্তু এই আলোচনাগুলো থেকে আমরা বেরিয়ে আসছি। আপনি কি মনে করেন চলচ্চিত্রের? না, চলচ্চিত্রের আলোচনা সব কিছু নিয়েই হতে হবে। শুধু কতটা আবেগ, কতটা মননশীল, কতটা দর্শক প্রিয়তা পেয়েছে, কতটা ভালো অভিনয় হয়েছে, শুধু এগুলো নিয়ে গেলেই হবে না। কতটা টাকা কামিয়েছে, কতটা বক্স অফিসে হিট হয়েছে, তাহলে সারা বিশ্ব জুড়ে বক্স অফিস কালেকশন কেন আছে, সেদিকেও যেতে হবে। চঞ্চল ভাই তার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বলেছেন, হয়তো ওনার কাছে টাকাটা ম্যাটার করে না, হয়তো, কিন্তু আমি প্রযোজক, আমার কাছে টাকাটা তো ম্যাটার করে। টাকা না থাকলে ফিল্মটা হবে কিভাবে? ফাইন প্রশ্ন, আমি সেটা বলছি, টাকা না থাকলে ফিল্মটা কিভাবে? রাইট। নায়িকার প্রসঙ্গটা এবার একটু আসি। আপনি ঘামছেন। তিনজন নায়িকা, এটা তো আমি কাউকে রেফার দিতে পারি না যে একে ছাড়া, কারণ হ্যাঁ? আপনি আপাতত নায়িকা ছাড়াই রয়েছেন, বাংলাদেশি নায়িকা ছাড়া। না, বাংলাদেশি নায়িকা নিয়ে আমি ছবি বানিয়েছি। অগণিত না। আঁচলকে নিয়ে আমি ছবি বানিয়েছি, সোনিয়াকে নিয়ে আমি ছবি বানিয়েছি, ফিল্মের ক্ষেত্রে দিচ্ছেন নাকি? আইরিনকে নিয়ে আমি ছবি বানিয়েছি। অনলি ফিল্ম, বাংলাদেশের নায়িকা, অতীত বর্তমান সব মিলিয়ে। অবশ্যই বর্তমান রাখতে হবে, এটা ম্যান্ডেটরি। বর্তমান রাখতে হবে, অতীত রাখা যাবে? হ্যাঁ, রাখতে পারেন, একটা রাখতে হবে, মান্না ভাইয়ের মতো একটা রাখতে পারেন। মান্না ভাইয়ের মতো একটা রাখতে হবে। আচ্ছা, কবরী ম্যাডাম। খবরে পা এই যুগের নায়িকা, অ্যাক্টিং নির্ভর নায়িকা আসলে মুশকিল, খুব মুশকিল। কালকে ভার্সিটি মিডিয়ায় চলে আসবে যে ভাইয়া তো শোতে নাম বলছেন, আমার কোন ছবিটা পাচ্ছি। আচ্ছা, এই যুগের কোনো নায়িকার নাম আমি নিতে চাই না। নিতে চান না? না, খুঁজেও পাচ্ছেন না? খুঁজেও পাচ্ছি না। বাংলাদেশ চলচ্চিত্রের অবস্থাটা আপনার কথায় খুব স্পষ্ট ফুটে আসে, মানে এর বাইরে এত খরা, অনেক খরা। সত্যিকার অর্থেই আমি গত 10-12 বছরে দেখি না, অনেক খরা। আপনি দেখেন না, আমি দুটো নায়িকার নাম নিতে পারলাম না। ট্রু আমার পছন্দের, রাইট। আমি তারপরেও হ্যাঁ, মেকশিফট আমি টেলিভিশন থেকে একটি নায়িকা তৈরি করে আমি ফিল্মে নিয়ে আসতেছি আমার ছবিতে, টেলিভিশন থেকে। ওকে, এটা আমি আপনার সাথে এই স্টেটমেন্টটা দিলাম। দারুণ। সো এবার একটু বলেন যে কেন, কোন জায়গা থেকে পরিপূর্ণ না, যেহেতু বাংলাদেশি কোনো নায়িকায় পরিপূর্ণ না, প্রফেশনালিজম কেন পরিপূর্ণ না? ব্যক্তিগত জীবন অনেক এলোমেলো। বিদ্যাসিনা মিম অনেক বেশি পরিপক্ক, নুসরাত ফারিয়া বেশি খোলামেলা। নুসরাত বেশি খোলামেলা। তোমার 2-3টা নাম বলো নায়িকা দিব এই সময়ের। হ্যাঁ, মাহি। এই সময় তো আর নায়িকা হিসাবে সেলেবল না। একটা সময় যখন কাজ করেছে তখন তার একটা ফ্যান বেস ছিল। আমি চেষ্টা করেছিলাম তাকে নিয়ে কাজ করারও, কিন্তু হয়ে ওঠেনি কাজটি। সেই সময় আমি চেষ্টা করেছিলাম। জয়া আহসান, উনি ভালো অভিনয় করে, গুণী অভিনেত্রী, ওনাকে পছন্দ করি। ওনার সাথে আমার বহু নাটকে কাজ হয়েছে, আমার ভার্সিটি মিডিয়ার বহু নাটক উনি করেছেন। কিন্তু উনি খুব চুজি হয়ে কাজ করেন, ওনার জন্য অনেক সময় দিতে হয়। আমাদের তো আসলে এখনও এই সংস্কৃতিটা গড়ে ওঠেনি, ওভাবে আমরা মানে টাইম ফ্রেম বেঁধে কাজ করতে পারছি না। এই জন্য উনি বাংলাদেশেও এখন
কাজ করা কমিয়ে দিয়েছেন। উনি এখন কলকাতা এবং মুম্বাইয়ের দিকেই ধাবিত হচ্ছেন। তো উনি ভালো কাজ করেন, ওনাকে আমি পছন্দ করি। কিন্তু বাণিজ্যিক চলচ্চিত্র যেটা আমি বানাই বা যেটা আমি বানাচ্ছি বর্তমানে, সামনে কী বানাবো যেটার জন্য, বাণিজ্যিক চলচ্চিত্রে জয়া হাসান মোস্ট প্রবাবলি রাইট নাও সেলেবল না। দারুণ স্টেটমেন্ট। দুটো নাম দিয়ে শেষ করি, ববি এবং পূজা চেরি। ববিকে আমি চিনি না। চেনেন না? ববিকে আমি চিনি না। পূজা চেরি ও দুটা কাজ করছে, আমি পেপার পত্রিকায় পড়ছি, আমি পার্সোনালি তাকে চিনি না। আচ্ছা, মানে দেখাও হয়নি? না, আমার সাথে কখনো দেখা হয়নি ববির। আচ্ছা। আর পূজা চেরির একটি কাজ আমি দেখেছি, এসে হক অলিকের গোলুই ছবিতে কাজ করেছে, ভালো কাজ করেছে, ভালো অভিনেত্রী। কিন্তু একটি ঘরানার মধ্যে সে আছে, এজন্য খুব ইজিলি তাকে নিয়ে ফ্রুটফুল ওয়েতে কাজ করা সম্ভব না। বুবলি এবং অপু বিশ্বাসকে কীভাবে বিশ্লেষণ করেন আপনি? তা তো আসলে আমার ভাবই হয়, এই জন্যই তো আমি আলাদাভাবে প্রশ্নটা করলাম। এই জন্য তো সমস্যা, দুজনেই তো ভাবি আমার। বা বাদ দিয়ে আপনি চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা বুবলিকে বিশ্লেষণ? অপু বিশ্বাস চিত্রনায়িকা হিসেবে ভালো ছিলেন, অবশ্যই ছিলেন। এখন তো উনি চিত্রনায়িকা না, উনি অবশ্যই ছিলেন। উনি যখন চিত্রনায়িকা ছিলেন তখন উনি ভালো কাজ করেছেন, অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন। উনি ভালো মানুষ, সাকিবের ওয়াইফ ছিলেন, সাকিবের ছেলের মা। আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আমি তাকে পছন্দ করি। অপু বিশ্বাস ইজ গুড। আর ইন টার্মস অফ বুবলি, আসলে বুবলির সাথে আমার ওইভাবে পরিচয় নয়, আমার একবারই দেখা হয়েছে। তারা একটা ছবির শুটিং করছিল পাবনাতে, ওই সময় আমি পাবনাতে ছিলাম রোজার মাসে, তখন আমার দেখা হয়েছে, মিনিট 10 কথা হয়েছে, এইটুকুই আমি তার সম্বন্ধে জানি। এছাড়া ওভাবে আসলে বুবলিকে আমার চেনা নাই। আচ্ছা, আসলে বলা হয় যে শাকিব খানের পরবর্তী যে সম্পর্কের যে টানাপড়েন এবং সম্পর্কের যে স্থিতিশীলতা, সেই জায়গা থেকে আসাদ আদনান, হিমেল আশরাফ এবং শাকিব তিনজনেরই একটা সমঝোতায় অপু বিশ্বাসের সাথে বেশ ইন্টিমেট রয়েছে, যোগাযোগ রয়েছে। তো আপনার পরামর্শ শুনেই নাকি অপু বিশ্বাস বেশ খানিকটা কাজে, বা এই যে আমেরিকা ঘুরতে গেল, যে কোনো স্টেটমেন্টে বলা হয়, এবং সে এখানে এই সিটে এসেও বলেছে যে আমি তার স্ত্রী যদি নাও থাকি, আমি আমার শাশুড়ি কিন্তু তার মা, তার শাশুড়ি এবং তার আমার ননদের সাথে ভীষণ ভালো সম্পর্ক, মানে তার ননদের সাথে। আপনাদের ইন্ধন বলবো না, ইন্ধন শব্দটা বাজে, আপনাদের পরামর্শ এবং পারিবারিক যে একটা লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। কি ইঙ্গিত দিলেন? এই কি ইঙ্গিত? লেটস হোপ ফর দ্য বেস্ট। দীপু, আসাদ আদনান সম্পর্কে ওনার যে সর্বশেষ সংলাপটা শুনে আমার যে 2017 সালের কথা মনে পড়ছে, সেই নিকেতন, তারপর হচ্ছে সেই সম্ভবত 2 নম্বর রোডের বাড়ি, ভাইয়ের 53 নম্বর বাড়িতে, একই রোডে 53 নম্বর বাড়িতে ছিল ভাইয়ের অফিস, সাকিবের সেখানে যাওয়া। সুতরাং আমরা আসলেই দেখি অপেক্ষার ভাইয়ের না, কিন্তু কি হয় অপেক্ষা। আমি তো বহু কিছু, বহুদিনের সাক্ষী, তুমিও আমার পাশাপাশি ছিলা, আমরা বহু কিছু দেখেছি, বহুদিন গিয়ে বহু সময় পার হয়েছে। তো এখন তো আসলে চাইলেই সব কথা সব জায়গায় সব সময় বলতে পারি না। তো এই জন্যই এক কথাই বললাম, লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি কি করা যায়, মানে কি করা যায় এবং সেটা আপনি পারবেন। একটা স্থিতিশীলতা দরকার সুপারস্টারের, যে কোনোভাবেই, সাংসারিক বা পারিবারিক, সেটা আমরা মনে করি। আপনি বিয়ে দিতে বলছেন না, স্থিতিশীলতা বলছি, সেটা বিয়ে হোক, আমি তো জানি, সেটা আসাদ আদনান জানেন। দীপুর কাছে একটা প্রশ্ন রাখি, আমরা ছোটা ভাই, আপনার না সাকিব খানের আচ্ছা, সেই সম্ভাবনা দেখছো? আচ্ছা, প্লিজ প্লিজ প্লিজ, ঘটক নাকি? তো সেটা শেষ করবো। দীপু, আসাদ আদনান সম্পর্কে তোমার 2 লাইনের মূল্যায়ন করতে হবে, ভালো মন্দ সহকারে। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে উনি ভালো সবচেয়ে উদার, আর ওনার সবচেয়ে খারাপ দিক হচ্ছে উনি মানুষকে খুব সহজেই বিশ্বাস করেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। গণমাধ্যমে আমরা আসলে এই শোতে একটা মানে ভাইস ভার্সা একটা প্রশ্ন নিই, আমাকে একটি এবং দীপুকে একটি প্রশ্ন করতে হবে আপনার। ওকে, তোমার দিয়ে শুরু করি। প্লিজ। এসিটা কমায় রেখে আমারে ঘামায় কি দর্শকদের দেখাইতে চাইছিল তোমার কোশ্চেনে আমি ঘামি? না, আপনি আসলে মনস্তত্ত্বভাবে ঘামছিলেন এবং স্বাভাবিকভাবেই খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আসলে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা দীপুকে।
দীপুরে আসলে আমার কোশ্চেন করার কিছু নাই, কারণ তারপরেও বলি দীপুর আগাগোড়া সব কিছুই আমার জানা, দীপুরও আমার আগাগোড়া সব কিছু জানা। তারপরে বলি, দীপু তুমি কি হ্যাপি? আমাকে যা কোশ্চেন করতে চাইছিল তা করতে পারছো? কিছুটা হ্যাপি, পুরোপুরি না। আচ্ছা, পুরোপুরি হতে নেই নাকি সবকিছু? সবকিছু করতে নেই, সব কিছু পুরো হতে নেই, পুরো হতে নেই, তাহলে কিছু না কিছু তো বাকি থাকতে হবে। রাইট। থ্যাংক ইউ আশাদান ভাই, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো লাগলো আড্ডা দিয়ে, ভালো লাগলো। আমি অনেক কথাই বলেছি, অনেক কিছুই বলেছি। আমি জানি না কার কতটা মন জুগিয়েছি। আমি চেষ্টা করেছি যা সত্যতা বলার, যা আমি বিশ্বাস করি তা বলার। কারোর যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ। তার আগে একটু জানিয়ে রাখি, শোটার নাম তানভীর তারেক শো। কেমন লাগলো আড্ডা দিয়ে? হ্যাঁ, তানভীর তারেক শো ইজ দ্য ফ্যান্টাস্টিক শো। আমি ফলো করি তানভীর তারেক শো। আমি তানভীর তারেক শোতে আসতে চাচ্ছিলাম, তানভীর তারেক আমাকে ডাকছিল না, আমি খুব কষ্টে ছিলাম। লাস্টলি ডেকেছে, এতে আমি খুব হ্যাপি, এতে আমি খুব হ্যাপি। আর আমি অনেক কথা অনেক জায়গায় অনেক কিছু বলেছি। অনেকের জন্য যদি কখনো কোনো কথায় কেউ কষ্ট পান তাহলে আমাকে মাফ করবেন। আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপু। প্রিয় দর্শক, এইভাবেই আজকে শেষ করি যে আশাদ আদনান ভাই বললেন বিনয়ের সাথে ছোট মানুষ, কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যাবতীয় মানুষগুলো এখন মূলত ভার্সেটাইল মিডিয়া, আশাদ আদনান সহ তাদের প্রতি অনেক প্রত্যাশা রেখে চলেন, এবং সেই প্রত্যাশার চাপটাও যেমন রয়েছে, তেমনি আশাদ আদনান ভাই সুস্থ থাকুক, সবল থাকুক, এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যে জায়গায় দেখতে চাই বা আশাদ ভাই যে জায়গাটা দেখতে চাই সেই জায়গাটা যেন পৌঁছায়। সব ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।